আজ আপনি ব্রাশ করেননি? কি বিশ্রী গন্ধ। কথাটা শুনে মাথাটা বিগড়ে গেল। মেঝে থেকে উঠে বললাম, বেশ্যা বেশ্যার মতো থাকবি। মেয়েটি আর কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি মেয়েটিকে ধাক্কা মেরে বিছানায় ফেললাম, ঝাঁপিয়ে পড়লাম মেয়েটির উপর নির্মম অত্যাচার করলাম সারা রাত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পতিতা মেয়েটির নগ্ন দেহটা আমার উপর আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অপরূপ দেখাচ্ছে পতিতা মেয়েটিকে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। 20 মিনিট শাওয়ার নেওয়ার পর রুমে এসে দেখি পতিতা মেয়েটি বিছানায় বসে রয়েছে। আমি কাপড় পরে মানিব্যাগ থেকে 1000 টাকার একটা নোট মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। সুন্দর রাত? সে তো আপনার ছিল। কাল রাতে তো আমার মৃত্যু হয়েছে। মানে? কিছু না। আমি আসছি। ঘুম ঘুম চোখ নিয়ে ব্যাংকে ঢুকলাম। ইস্যু 1 কাপ কফি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ঘুমায়নি বোধহয়। আমি ইস্যুর হাতটা চেপে ধরে বললাম, তুমি সারা রাত আমাকে ঘুমাতে দাওনি, সারা রাত শুধু তোমার কথা ভেবেছি। ধ্যাৎ, এই চলো না আজ আমার রুমে। আজ হবে না, অন্য কোনো দিন। ইস্যু আমার মুডটা নষ্ট করে দিল। ইস্যুকে নিয়ে কতবার যে আমার রুমে গিয়েছে তা আমার নিজেরও মনে নেই। ফোনটা বেজে উঠল। মা ফোন দিচ্ছি। কি মা ফোন দিচ্ছি কেন? আমি ব্যস্ত আছি, আমি আমার ফ্ল্যাটে থাকবো, রাখছি। যৌন চাহিদা মেটানোর জন্যই আলাদা একটা ফ্ল্যাট কিনেছি। হোটেল থেকে মেয়ে নিয়ে তো আর বাড়িতে ওঠা যায় না, এই জন্যই আলাদা ফ্ল্যাট কেনা। ব্যাংক থেকে বের হয়ে রেস্তোরাঁয় গেলাম। গিয়ে দেখি রাতের ওই পতিতা মেয়েটি। আমি মেয়েটির কাছে গেলাম। হেই তুমি। প্লিজ চলে যান, কেউ দেখে নিবে। ওকে। আমি খাবার খেতে লাগলাম। কিছুক্ষণ পর পতিতা মেয়েটির পাশে একটা ছেলে এসে বসলো। কে এই ছেলেটি? আমি আমার ফ্ল্যাটে চলে আসলাম। কে ছিল পতিতা মেয়েটির সাথে? হয়তো ওর কোনো কাস্টমার। কেন ভাবছি আমি ওই পতিতা মেয়েটির কথা? না, কিছুতেই মেয়েটির কথা বলতে পারছি না। আমি গাড়ি নিয়ে চলে আসলাম নিষিদ্ধ পল্লীতে। মামা, আপনি মনে হয় মনে ধরছে। হুম। বাবা, এই নেন কন্ডোম। আর আপনার কাছে চকলেট ফ্লেভার আছে? হ্যাঁ, আমি সবকিছুই ব্র্যান্ডের ইউজ করি। আমি পতিতা মেয়েটির ঘরে গেলাম। আপনি? কেন, আসতে মানা? না। আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, আজ কিন্তু ব্রাশ করছি। পতিতা মেয়েটি মুচকি হাসলো। আমি পতিতা মেয়েটির কাছে গেলাম। পতিতা মেয়েটির উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমি ব্লেজার মাটিতে ছুঁড়ে ফেললাম। পতিতা মেয়েটির কাছে গিয়ে লিপ কিস করতে লাগলাম। মেয়েটিও আমার ডাকে সাড়া দিল। আমরা দুজনে মেতে পড়লাম এক যৌন খেলায়। বেশ কিছুক্ষণ পর আমি পতিতা মেয়েটিকে বলতে লাগলাম, তুমি সত্যি অনেক সুন্দর। পতিতা মেয়েটি কোনো কথা বলল না, চুপ করে আমার দিকে মুখ করে শুয়ে রইল। আমি পতিতা মেয়েটির হাতে একটা চুম্বন করলাম। আচ্ছা, আজ রেস্তোরাঁয় তোমার পাশের ছেলেটি কে ছিল? আমার কাজিন। ও, আমি তো মনে করেছিলাম। কি? আমার কাস্টমার? না মানে হ্যাঁ। ভাবাটাই স্বাভাবিক, কারণ আমি পতিতা, আর পতিতা মেয়েদের কেউ ভালো চোখে দেখে না। জানেন, খুব ভয় করে আমাদের। কেন? আত্মসম্মান হারানোর ভয়। আত্মসম্মান? পতিতা মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, কেন, আমাদের কি আত্মসম্মান নেই? না মানে পতিতাদের আবার আত্মসম্মান? ঠিকই বলেছেন আপনি, পতিতাদের আবার আত্মসম্মান। কিন্তু এই পতিতাদের কাছেই কিন্তু আপনারা ছুটে আসেন শরীরের খিদে মেটানোর জন্য। আপনাদের ভাষায় যৌন চাহিদা, কিন্তু এটা ভুলে যাবেন না, পতিতারাও মানুষ। আমরা টাকার জন্য আমাদের শরীর বিক্রি করি, কিন্তু কোনো মেয়ে কখনো চায় না সে পতিতা হবে। নিশ্চয়ই কোনো কারণ থাকে যার জন্য তারা পতিতা হয়। হ্যাঁ, আমাদের হয়তো আত্মসম্মান নেই আপনার ভাষায়, কিন্তু আমরা সব সময় ভয়ে ভয়ে থাকি কে কখন দেখে নেয়। আর এই কথা যদি আমাদের পরিবার বা সমাজ জানে তাহলে কি হবে আমাদের। কিন্তু আপনাদের মতো ভদ্রলোকেদের কেউ কিন্তু কিচ্ছু বলবে না। দোষটা হয় শুধু পতিতা মেয়েটার। পতিতা মেয়েটির কথা শুনে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। সত্যি, কথাগুলো চরম সত্যি। আচ্ছা, এবার এগুলো ছাড়ো, তোমার নামটাই তো জানা হলো না। সে কি দুদিন ধরে এই পতিতাটার কাছে আছেন আর নামই জানেন না? আহ, হেয়ালি করো না তো। তোমার নাম কি? এই পতিতাটার নাম হলো অবন্তী। বাহ, বেশি সুন্দর নাম তো। ক্রিং ক্রিং, ফোনটা বেজে উঠলো। ও, ইস্যু ফোন করছে। হ্যালো ডার্লিং, কোথায় তুমি? আমি আজ ফ্রি আছি। তাহলে আজ রাতটা কাটাচ্ছ তো আমার সাথে? হুম। ওকে, আমি তোমাকে তোমার বাড়ির সামনে থেকে পিক আপ করে নিব। রাখছি। লাভ ইউ ডার্লিং। ফোনটা পকেটে রাখতেই চোখ পড়ল পতিতা মেয়েটির দিকে। পতিতা মেয়েটি আমার দিকে তাকিয়ে রয়েছে, এমন করে তাকাচ্ছে যেন আমি কোনো অপরাধ করেছি। ফোনটা ধরে, কিছু বলবে? তোমার বউ ফোন করেছিল? আরে না। ও, প্রেমিকা? তোমার প্রেমিকা জানে তো যে তুমি এই পতিতার কাছে আসো? প্রেমিকা না, আমার কলিগ। এই ধরো 2000 টাকা। আমার রেট তো এত না। জানি, বাকিটা তোমার বকশিস আমাকে আনন্দ দেওয়ার জন্য।
আনন্দ সব পতিতাই দেয়, তাহলে সবাইকে কি আপনি এমন করেই বকশিস দেন? না মানে আমি পকেটে থেকে আমার কার্ডটা বের করে পতিতা মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে বললাম, আমার ঠিকানা, বাসায় কেউ থাকে না, তুমি আসতে পারবে তো? না মানে টাকা নিয়ে চিন্তা করো না, এই অরণ্য খুশি তো তুমি খুশি, আমি আসছি। আমি গাড়ি নিয়ে সোজা ইস্যুর বাসার সামনে আসলাম। আজ ইস্যু আরও একটা রাত আমার সাথে কাটাবে। হর্ন বাজাতেই ইস্যু বের হয়ে আসলো। ইউ আর লুকিং সো সেক্সি ইস্যু। আই নো, কিন্তু হ্যাঁ, প্রোটেকশন ছাড়া কিন্তু তুমি আমাকে টাচ করবে না। ওয়াই? আমি প্রেগনেন্ট হতে চাই না। ওকে বাবা, এখন আমার মুড নষ্ট করো না, গাড়িতে ওঠো। বাই দ্য ওয়ে, কোথা থেকে আসছো তুমি? এই কাছে একটু কাজ ছিল। ইস্যু আমার পাশে বসে সেলফি তুলছে। আমি রেডিওটা চালালাম। রেডিওতে অরিজিৎ সিং এর একটা স্যাড সং চলছে। ইস্যু আমার কোলে বসে আমাকে কিস করছে আর আমি ড্রাইভ করছি। ফার্মেসির দোকান দেখে আমি গাড়িটা থামালাম। কি হলো বেবি, এখানে গাড়ি থামালে কেন? তোমাকে তো আদর করতে হবে, আর তুমি তো আমাকে কন্ডম ছাড়া তোমাকে টাচ করতে দিবা না, এই জন্য এখানে গাড়ি থামালাম। ও সো কিউট। আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। কি আনছো? হুম, কোন ফ্লেভার? তোমার পছন্দের চকলেট ফ্লেভার। আমি ইস্যুকে নিয়ে আমার ফ্ল্যাটে উঠলাম। আমি রুমে গিয়ে জোরে মিউজিক বাজাতে লাগলাম। কি হচ্ছে? এত জোরে মিউজিক কেন বাজাচ্ছ? একটু ওয়েট করো ডার্লিং, সব বুঝতে পারবে। আচ্ছা আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। ওকে। আমি ড্রিঙ্কের গ্লাস ইস্যুর দিকে বাড়িয়ে দিলাম। ও ড্রিঙ্ক করছে। আমি ইস্যুকে এক টানে আমার কাছে নিয়ে আসলাম। ইস্যু আমার টি শার্টটা এক টানে খুলে ফেললো। ইস্যু আমার ঠোঁটে চুম্বন করতে লাগলো। ক্রিং ক্রিং কলিং বেলটা বেজে উঠলো। বার্তা এখন আবার কি আসলো? জানো, তুমি একটু বসো, আমি দেখছি। আমি মুচকি হেসে দরজাটা খুলে দিলাম, কারণ আমার প্ল্যান মাফিক সব হচ্ছে। এত দেরি করলি কেন? রাস্তায় জ্যাম ছিল গুরু। আয় ভিতরে আসো। গুরু, খেলা কি শুরু হয়ে গেছে? হাহা, না, আজ আমি না, তোরা শুরু করবি আর আমি শেষ করব। ইস্যু ড্রিঙ্ক করছে, ওর কাঁধে হাত রাখলো। কি জান, এত দেরি করলে কেন? ইস্যু পিছন ঘুরে একটা দূরে সেরে গেল আর বলতে লাগলো, কে? কি? কারা তোমরা? দোস্ত, এটা তো খাসা মাল। হোয়াট ননসেন্স! অরণ্য, কারা ওরা? আর এখানেই বা কি করছে? আমি তখন ইস্যুর কাছে এসে বলতে লাগলাম, ডার্লিং, আজ ওরা তোমাকে মজা দিবে। হোয়াট? সরো, আমি চলে যাব। তুমি তো যেতে পারবে না ডার্লিং, দরজা নক করা। আমি কিন্তু চিৎকার করব। করো, চিৎকার করো, তোমার আওয়াজ কেউ শুনতে পারবে না। এই মিউজিক বাড়া, যা শালিকে নিয়ে এনজয় করো। না, ছাড়ো আমাকে। তুমি কাজটা ভালো করছো না অরণ্য। না, না, না। আমি মিউজিকের সাউন্ড আরো বাড়িয়ে দিলাম, যেন ইস্যুর কান্নার আওয়াজ কেউ না শুনতে পারে। বেচারি ইস্যু, মাই ডার্লিং, হা হা হা। আজ ইস্যুকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। উফ, শালি এত চিৎকার করছে কেন? বলো দোস্ত। শালি এত চিৎকার করছে কেন? সোসাইটির লোকজন তো জেনে যাবে। যা ওর হাত বেঁধে মুখে কাপড় বেঁধে দে। ঠিক আছে দোস্ত। আর হ্যাঁ, দেখিস মারা যেন না যায়। ঠিক আছে, কিন্তু ও বেঁচে গেলে তো সবাইকে সব বলে দিবে, তখন আমাদের কি হবে? হা হা হা। ওই ভাবনা আমি আগেই ভেবে রেখেছি। যা তুই গিয়ে মজা নে। বেচারি ইস্যু, আই রিয়েলি মিস ইউ ইস্যু। 4 জন মিলে গ্যাং রেপ করছি ইস্যুকে, আর আমি তা ভিডিও করছি। ভিডিও করে রাখার মূল উদ্দেশ্য হলো যখন তখন ব্ল্যাকমেল করে ইস্যুর সাথে ফুর্তি করা। ইস্যু শুধু যন্ত্রণায় ছটফট করছে। এখন অনেকে ভাবছেন কখন আমি আমার বন্ধুদের ডাকলাম কি, তাই তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক। যখন আমি কন্ডম কিনতে গিয়েছিলাম তখন আমি গাড়ি থেকে নেমে আমার এক বন্ধুকে ফোন করলাম। হ্যালো নীল। আরে দোস্ত, তুই এতদিন পর, তো কোনো খবর আছে কি? তোদের জন্য একটা খাসা মাল আছে। কি বলছিস কি? আরে হ্যাঁ, শোন, মালটাকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি, তোরা চলে আয়। হ্যাঁ আসছি দোস্ত। বেচারি ইস্যু, এখন আমার পালা ইস্যুর সাথে ফুর্তি করার। আমি ইস্যুর উপর ঝাঁপিয়ে পড়লাম। আমার বন্ধুরা সারা রাত ইস্যুকে পালাক্রমে ধর্ষণ করলো। এখন অনেকেই হয়তো ভাবছেন ইস্যু তো আমার সাথে এর আগেও রাত কাটিয়েছে আর আজও রাত কাটানোর জন্য এসেছিল, তাহলে আমি কেন এরকম করলাম কি, তাই তো? তাহলে শুনুন, ইস্যুকে আমার এক বন্ধু প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ও রাজি হয়নি। ইস্যুকে ও বিয়েও করতে চেয়েছিল, কিন্তু ইস্যু রাজি হয়নি, কারণ আমার বন্ধু ছিল গরিব, আর বন্ধু সে অপমান মেনে নিতে পারেনি। ও গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। এখন আপনারা বলবেন এতে আমার সমস্যা কি? বলছি, এতে আমার কোনো প্রবলেম নেই। যখন আমি ইস্যুকে আমার সাথে রাত কাটানোর কথা বলি তখনও রাজি হয়ে যায়, কারণ আমি ধনী। যে ওকে ভালোবেসে বিয়ে করতে চাইলো তাকে ও অপমান করে মৃত্যুর দিকে ঠেলে দিল।
আর যে ওকে নিয়ে ফুর্তি করতে চাইলো তার সাথে রাত কাটানোর জন্য তৈরি হয়ে গেল। শালি, এই শোন, ওকে ছেড়ে দে, আজ আর নাম মরে যাবে। ঠিক আছে। আমি ইস্যুর সামনে গেলাম। ইস্যুর নগ্ন দেহটা মেঝেতে পড়ে রয়েছে। আমি ইস্যুর হাতের বাঁধনটা খুলে দিলাম, মুখ থেকে কাপড়টা তুলে নিলাম। আমি খাবো। দিচ্ছি। ইস্যু আর উঠতে পারছে না, ওর সারা শরীর ব্যথা। কত রাতের অত্যাচারের ফল। কেন আমার সাথে এমন করলে অরণ্য? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের আরে আমি তো নিজে রাত তুমি কি করলে? তোর মতন মেয়ের সাথে এইরকমই করা উচিত। বলে আমি একটা সিগারেট জ্বালালো। আমি কি করেছি? মনে নেই তোর আমার বন্ধুর সাথে তুই কি করেছিলি? কোন বন্ধু? হাহা, যে তোর জন্য মরেছিল। সৌম্য তোমার বন্ধু ছিল? হ্যাঁ। আমি পুলিশকে সব জানাবো, কাউকে ছাড়বো না, আমি কাউকে না। এ কাজ ভুলেও করছি না। অরণ্য একটা জ্বলন্ত সিগারেট ইস্যুর যৌন অঙ্গে চেপে ধরলো আর ইস্যু জোরে জোরে কাঁদতে শুরু করলো। আরো একটা জ্বলন্ত সিগারেট ওর যৌন অঙ্গে চেপে আর বলতে লাগলো, শোন, ভুলেও পুলিশের কাছে গিয়ে মুখ খুলিস না। আমি তো যাবো ইলিশের কাছে। ওকে, ফাইন। অরণ্য আর একটা সিগারেট জ্বালালো। ওর সিগারেট জ্বালানো দেখে ইস্যু বলতে লাগলো, না আর না, আমি আর সহ্যতে পারছি না। সারা রাত তুমি আর তোমার পাঁচ ভিলে আমাকে ধর্ষণ আর একটা চলন যৌনাঙ্গে চেপে ধরলে পারছি না। ঠিক আছে, আমি আর এই সিগারেট তোর যৌন অঙ্গে দিব না, কিন্তু আমার এই সিগারেটের যে ক্ষতি হলো তার কি হবে? হ্যাঁ, পেয়েছি নীল। হ্যাঁ দোস্ত, বল। আমার ইস্যু বেবির সাথে আর একটু খেলতেই যা। আর হ্যাঁ, আমার ইস্যু বেবিকে কিন্তু মজা দিতে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না। ও কামান বেবি, তোমার তো সেক্স একটু বেশি, তাই না? দোস্ত, বালটা সেন্সলেস হয়ে গেছে। তুই যা, ডাক্তারের কাছ থেকে কিছু মেডিসিন নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় কিছু উস্কি নিয়ে আসিস। প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো জান, কিন্তু এখন একটা কল করো। তোমার বাড়িতে আর যা বলতে বলছি তাই বলো। আর তা না করলে তুমি শেষ বেবি। যাও এখন শাওয়ার নিয়ে আসো। আমি উঠতে পারছি না। তোমাকে তো যেতেই হবে। ইস্যু ভয়ে বসে বসে ওয়াশরুমে ঢুকলো। ইস্যু সারা শরীর গন্ধে ভরে গেছে। কিছুক্ষণ পর সাগর ওষুধ নিয়ে আসলো। ইস্যু শাওয়ার নেওয়ার পর ওকে মেডিসিন গুলো দিল। ইস্যু ক্লান্ত, বিছানায় মাথা রাখতে ঘুমিয়ে। দোস্ত, মালটা যদি সব বলে দেয়? বলবে না? ওকে মেরে ফেলাটাই ভালো হবে। না, ওকে মারবো না। ওকে নিয়ে আমার অন্য ভাবনা আছে। যা, এখন তোরা সবাই বাড়ি যা আর রাতে চলে আসিস। ঠিক আছে দোস্ত। ওরা সবাই চলে গেল আর ইস্যু ঘুমোচ্ছে। ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বার। হ্যালো, জি, আমি। নাম কি? হোটেলের সেই পতিতা। ও আচ্ছা, তোমার তো একটা নাম আছে তাই না? সব সময় পতিতা পতিতা ভালো লাগে না। আচ্ছা শোনো, চলো না আজ একটু পার্কে যাই, তোমার টাকা দিয়ে দিব। ওকে, কোথায় দাঁড়াবো? হোটেলের সামনে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি 1 ঘন্টার মধ্যে। অরণ্য ওয়াশরুমে গিয়ে 20 মিনিট শাওয়ার নিল। কালো একটা টি শার্ট পরলো আর বডি পারফিউম লাগালো। ঘর থেকে বের হবে তখন ইস্যুর কথা মাথায় আসলো। আমি চলে গেলে যদি ও ওর বাসায় ফোন করে। হ্যাঁ, বুদ্ধি পেয়ে গেছি। অরণ্য ঘর বন্ধ করে বের হয়ে পড়ল। সবাই ভাবছেন কি করলো ইস্যুর, কি তাই তো। ঘর থেকে বের হওয়ার সময় ওর হাত পা বেঁধে মুখে কাপড় গুজে এসেছে আর ওর ফোনটা সাথে করে নিয়ে এসেছে। অরণ্য একটা ফুলের দোকানে গাড়ি থামালো, একটা ফুলের বুকি নিল। পতিতা মেয়েটার ফুলের বুকিটাকে নিজের মতো করে সাজালো। এই প্রথম কোনো মেয়ের জন্য ফুল কিনলো, আর তা না হলে তো চকলেট কিংবা প্রোটেকশন। পতিতা মেয়েটি আসবে তো? হ্যাঁ আসবে, কেন আসবে না? যদি না আসে, ধ্যাত, আমি ওই পতিতাটার জন্য এত ভাবছি কেন? ক্রিং ক্রিং ফোনটা বেজে উঠলো। তুমি কি আসছো? কোথায় আসবো দোস্ত? তুই তো বললি রাতে আসতে। ও শিট, এটা তো নীল না, কিছু না। ও শোনো, আসার সময় কিছু ভালো চকলেট, ফুল আর ব্র্যান্ডের প্রোটেকশন আনবে। ওকে, আমি রাখছি। ওয়াও, পতিতা মেয়েটির কি ফিগার, আগে তো খেয়াল করিনি। আজ পতিতা মেয়েটিকে অনেক সেক্সি লাগছে। ঠোঁট গোলাপি, লিপস্টিক, খোপাই গোলাপ, পরনে রেশমি লাল শাড়ি। কে দেখলে বুঝবে যে ও একটা পতিতা। অরণ্য গাড়ি নিয়ে পতিতা মেয়েটার কাছে গেল। গাড়ি থামিয়ে লুকিং গ্লাসটা খুলে বলল, হেই সেক্সি। কি বলছেন কি এসব? গাড়িতে ওঠো। পতিতা মেয়েটা আশেপাশে তাকিয়ে গাড়িতে উঠলো। অরণ্য ফুলের তোড়াটা পতিতা মেয়েটার হাতে দিয়ে বলল, এই নগণ্য ফুলগুলো তোমার জন্য। মনগণ্য কেন? ও আমি পতিতা বলে? না, আমি সেটা বলি নাই। আমি বলতে চেয়েছি তোমার রূপের সামনে এই ফুলগুলো অতি নগণ্য। পতিতার আবার রূপ? ট্রাস্ট মি, ইউ আর সো হট অ্যান্ড সেক্সি। ফুলগুলো সত্যি অনেক সুন্দর। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কেন হবে না? অরণ্য পতিতা মেয়েটাকে কাছে এসে বসতে বলল। ও একটু সংকোচ বোধ করছে, কিন্তু ওর সাথে কিন্তু রুম ডেট অলরেডি হয়ে গেছে। পতিতা মেয়েরাও লাজুক হয়, তা ওকে না দেখলে বিশ্বাস হতো না। পতিতা মেয়েটা অরণ্যের কাছে এসে বসলো। অরণ্য ওকে তার বুকে নিয়ে আসলো, ওর মাথায় একটা চুম্বন এঁকে দিল। পতিতা মেয়েটা চুপ করে ওর বুকে মাথা রেখে বসে আছে। কি হলো, কিছু বলছো না যে? কেন জানি না, তোমার বুকে মাথা রাখলে খুব শান্তি লাগে। মনে হয় দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যায়। অরণ্য পতিতা মেয়েটাকে আর শক্ত করে জড়িয়ে ধরলো।
আর ওর কপাল একটা চুমুক, আর ও ড্রাইভ করছে আর পতিতা মেয়েটাকে জড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছো পতিতা মেয়েটি হয়তো কাস্টমার হাতছাড়া না করার জন্য এই মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু বিশ্বাস করো এইটাই সত্যি। তোমার বুকে মাথা রাখলে আমার খুব প্রশান্তি লাগে। আচ্ছা, আমি কি একবারও বলছি এই কথা? না, তুমি বলনি, কিন্তু হয়তো তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে, তাই বললাম। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? মা, বাবা আর একটা ছোট বোন ছিল। বোন ছিল মানে এখন কোথায়? ও আর নেই, চলে গেছে আমাদের ছাড়া। রাতের ওই তারা হয়ে, জানো, আমি প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হয় আমার বোন আমাকে দেখছে ওই আকাশ থেকে। কিভাবে মারা গেল তোমার বোন? অসুস্থ হয়ে, জানি না কি হয়েছিল। ওর 7 দিন জ্বরে বিছানায় পড়েছিল, আর 8 দিনের মাথায়ও চলে গেল না ফেরার দেশ। চিকিৎসা করাওনি? বাবা অসুস্থ ছিল, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে। টাকা ছিল না ঘরে, দুমুঠো খেতেও পারতাম না, আর চিকিৎসা করব কি দিয়ে? এই জন্য কি? হ্যাঁ, এজন্যই আমি আজ পতিতা। আমি বাধ্য হয়ে এই লাইনে এসেছি। কোথাও কোনো চাকরি পাইনি, কোনো সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এমনও দিন কেটেছে আমাদের যে দিন আমরা 3 জন শুধু পানি খেয়েই দিন কাটিয়েছি। পতিতা মেয়েটা একটা সময় চুপ করে গেল। পতিতা মেয়েটার কথাগুলো শুনে অরণ্যের চোখের এক কোণে হয়তো একটু জল এসেছে, না হয়তো ধুলো গেছে। অরণ্য মনে মনে বলল, শুধু পতিতার শরীর চাই, আর কিছু না। ক্রিং ক্রিং। পতিতা মেয়েটার ফোন বেজে উঠলো। পতিতা মেয়েটা ওর ব্যাগ থেকে ফোনটা বের করে বলতে লাগলো, জি আম্মু, ঠিক আছে, আসার সময় আমি বাবার জন্য ঔষধ নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোমার বাড়িতে জানে যে তুমি এইসব কাজ করো? না, আমার মনে হয় কোনো পতিতা বাড়ির লোক কেউ জানে না যে সে একজন পতিতা। আমার বাড়ির লোকও জানে না। যদি জানতে পারে তাহলে আমার অসুস্থ বাবা আর বাঁচবে না, আর আমার এই পাপের টাকা কেউ ছুঁয়েও দেখবে না। জানো, আমারও স্বপ্ন ছিল আমি কারোর বাড়ির বউ হব, সুন্দর করে সংসার করব, কিন্তু আল্লাহ হয়তো তা চাননি। জানো, আমার স্বপ্ন ছিল রোজ সকালে আমি নামাজ পড়ে আমি আমার হাজবেন্ডকে অফিসে যাওয়ার জন্য তৈরি করে দিই, কিন্তু তা মনে হয় আর কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? কে বিয়ে করবে একজন পতিতাকে? আমাদের নিয়ে ফুর্তি করা যায়, যৌন চাহিদা মেটানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। আর কোনো কথা না প্লিজ। অরণ্য পতিতা মেয়েটা ঠোঁটে চকলেট লাগিয়ে চুম্বন করতে লাগলো। পতিতা মেয়েটা নিঃশব্দে অত্যাচারগুলো মেনে নিচ্ছে। এক পর্যায়ে অরণ্য নিজেকে সামলাতে না পেরে মেতে উঠলো এক চূর্ণ খেলায়। হোয়াটস রং উইথ ইউ? না, আমার মুড নেই। পতিতাদের আবার মুড? হ্যাঁ, ঠিকই বলছো, পতিতাদের আবার মুড। যখন চাইবে তখন পতিতাদের শরীর তোমরা ভোগ করতে পারবে, কারণ আমার পতিতালয়ে পতিতাদের কোনো পছন্দ অপছন্দ থাকতে নাই। কাস্টমার যা চাইবে সেই সেবাই পতিতাদের দিতে হবে। হোক না পতিতাদের শরীর খারাপ, তাতে কি হয়েছে? শরীর খারাপ নিয়ে পতিতাকে শুতে হবে তার কাস্টমারের সাথে। জানো, যেদিন প্রথম আমি এই লাইনে আসি সেদিন আমার প্রচন্ড শরীর খারাপ, কিন্তু কি করব, ঘরে চাল নেই। অসুস্থ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, তখন ডাক্তার বাবাকে দেখে আমার কাছে আসলো। আমার বাবা কি বাঁচবে না? কেন বাঁচবে না? তবে হ্যাঁ, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তা খাওয়ালে ভালো হয়ে যাবে। কিন্তু আমার কাছে তো টাকা নাই। তখন ডাক্তার আশেপাশে তাকিয়ে আমার হাত চেপে ধরে বলল, টাকা নেই তো কি হয়েছে মামুনি, আমি তো আছি, আমাকে একটু আদর করে দাও, তোমার বাবার ওষুধ আমি ফ্রিতে দিব। কি বলছেন কি? ছাড়ুন আমার হাত। যা, সম্মান নিয়ে বাড়ি যা। 2 দিন পর তোর বাবা যখন মারা যাবে, ওষুধ না পেয়ে, তখন সম্মান ধুয়ে পানি খাস। না, এমনটা বলবেন না। তাহলে রাজি আমার সাথে রাত কাটানোর জন্য? হ্যাঁ, আমি রাজি। সেদিন প্রথম হোটেল যাই, আমি বোরকা পরে গিয়েছিলাম যেন কেউ আমাকে না চিনতে পারে। আমি খুব ভয়ে ভয়ে যাই। হোটেল আমার কাছে আগে হোটেল মানে ছিল যেখানে সবাই নাস্তা খেতে আসে, কিন্তু সেদিন বুঝেছিলাম হোটেলে শুধু নাস্তা না, কিছু জানোয়ার মেয়েদের শরীর খাওয়ার জন্যও আসে। ডাক্তার সেদিন রাতে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। আমি আমার জীবনের কালো অধ্যায় শুরু করি সেদিন থেকে। আমি যন্ত্রণায় কুকড়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার আমাকে ছাড়েনি। সারা রাত অত্যাচার করার পর সকালবেলায় আমার হাতে 2000 টাকা ধরিয়ে দেয়। হোটেলের ম্যানেজার আমাকে প্রস্তাব দেয় কালো জীবন শুরু করতে, আর আমিও উপায় না পেয়ে না দেখে রাজি হয়ে যাই। আর এর পরের দিন আসো তুমি। আমার সেদিন শরীর খুব খারাপ ছিল, গত রাতে ডাক্তার আমাকে ভোগ করেছিল। আর এর পরের দিন আসো তুমি। সেদিন তোমার সব রাগের ঝাল মিটিয়েছিলে তুমি আমার উপর। সেদিন তোমার শরীর খারাপ ছিল? হ্যাঁ, এখন হয়তো তুমি বলবে পতিতাদের আবার শরীর খারাপ। সরি, পতিতাদের এত কষ্ট, আর আমরা ওদের মন না বুঝে আগে ওদের কাপড় খুলি। সত্যি খুব খারাপ লাগছে। অরণ্য আর পতিতা মেয়েটা পার্কে ঢুকলো। চারপাশে তেমন লোকজন নেই, নিরিবিলি চারপাশটা। তোমার ভালো লাগছে? হ্যাঁ, চারপাশটা বেশ নিরিবিলি। পাখি কুকু করে ডাকছে। অরণ্য আর পতিতা মেয়েটা হাত ধরে হাঁটছে। অরণ্য একটা জবা ফুল ছিঁড়ে পতিতা মেয়েটার খোপায় গুজে দিল। ক্রিং ক্রিং করে ফোন বেজে উঠলো। হ্যাঁ সাগর বল। তোকে বললাম না কিছু প্রোটেকশন আর দামি চকলেট নিয়ে আসি, টাকা আমি দিয়ে দিব। যত সব। পতিতা মেয়েটা অরণ্যের দিকে তাকিয়ে রইল। প্রোটেকশনের মানে? পতিতা মেয়েটা আজ বেশ ভালো করে জানে, হয়তো এই জন্যই। কিছু বলবে? তুমি কি বিবাহিত? না। আর কয়বার বলবো?
হ্যাঁ, তুমি হয়তো প্রোটেকশন আনার কথা শুনে ভাবছো আমি বিবাহিত। আরে ওটা আমার বন্ধুর জন্য আনতে বলছি। আমি এত এক্সপ্লেন কেন করছি এই পতিতাটাকে? ও শুনলে কষ্ট পাবে এই ভেবে কি না আমি ওর কাস্টমার, আর কিছু না। আমার ওকে দরকার, আর ওর দরকার আমার টাকার। আমাদের সম্পর্কটা এই অবধি। কি ভাবছি কি এসব আমি? ভালোবাসার পতিতাকে, ধ্যাত, ওর সাথে ফুর্তি করা যায়, কিন্তু ভালোবাসা না। ওকে নিয়ে ফুর্তি করার জন্য আমার টাকাই যথেষ্ট, এতে ভালোবাসা নেই। কিন্তু এসব প্রশ্ন আসছে কোথা থেকে? এত ভাবছি কেন আমি এই পতিতাটাকে নিয়ে? এই তো প্রথম পতিতা নয় আমার জীবনে। এর আগে আরো অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি আমি, কিন্তু তাদের নিয়ে তো আমি এত ভাবিনি। তাদের কারোর সাথে তো আমি ঘুরতে যাইনি। ও বুঝেছি, ওর পতিতা হওয়ার গল্পটা আমাকে ইমোশনাল করে দিয়েছে। দ্যাটস ইট, আর কিছু না। ও আর 5টা পতিতার মতো নেই যে ওকে টাকা বেশি দিবে ও তার সাথেই রাত কাটাবে। না, এটাই শেষ দেখা হবে আমার পতিতা অবন্তীর সাথে। এরপর আর কোনো দিনও ওর সাথে দেখা করব না। হ্যাঁ, এটাই ফাইনাল। তুমি কি কিছু ভাবছো? কই না তো, চলো আইসক্রিম খাই। অরণ্য আর পদিতা মেয়েটা আইসক্রিম খাচ্ছে। পদিতা মেয়েটার হাত থেকে ওর আইসক্রিমটা পড়ে গেল। অরণ্যর মুখের আইসক্রিম ঠকে দিল। ও এক কামড় মুখে নিয়ে আবার অরণ্যকে দিচ্ছে। পুরাই হিন্দি ফিল্মের মতো রোমান্টিক। কেন জানি মানা করতে পারলো না ওকে অরণ্য। ওরা দুজনেই হিন্দি ফিল্মের নায়ক নায়িকার মতো হাঁটলো, গান করলো। চলুক না ফিল্মটা কিছুক্ষণ ধরে, কারণ এটাই শেষ সময় কাটানোর সাথে। অরণ্য পতিতা মেয়েটার স্তন চেপে ধরল। পতিতা মেয়েটা গোলাপি ঠোঁট লিপকিস করতে লাগলো। এক পর্যায়ে পতিতা মেয়েটি বাধা দিয়ে বলল, কি করছেন কি? কেউ দেখে নিবে তো। দেখুক, আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু আপনারই আত্মসম্মান হারাবেন। আমার কিন্তু কিছু যায় আসবে না, কারণ আমি একজন পতিতা। কাপড় খোলাটা আমার পেশা। আমি কাপড় খুললেই টাকা পাবো। আর এটা একটা পাবলিক প্লেস, এখানে আপনার অসম্মান হোক আমি তা কখনোই চাই না। কথাটা সত্যি। পতিতাদের কোনো আত্মসম্মান নেই, ওরা কাপড় খুললেই টাকা পাবে। কিন্তু আমার সম্মান হারালে আমি তা আর পাবো না। চলো গাড়িতে চলো। এই কথাটা কি বারবার বলার খুব দরকার আছে? হ্যাঁ, আমি পতিতার, পতিতাদের কোনো আত্মসম্মান নেই। কারণ আমাদের মতো পতিতারা যদি আত্মসম্মান নিয়ে বসে থাকে তাহলে আমাদের সংসার চলবে না। বাবা চিকিৎসার অভাবে মারা যাবে, আর মা না খেতে পেরে মারা যাবে। বাবা মার মৃত্যু দেখার আগে আমার মনে হয় কাস্টমারের সামনে কাপড় খোলাটাই ভালো। এতে যদি আত্মসম্মান না থাকে তাহলেও চলবে, কারণ বাবা মায়ের মুখে তো এক মুঠো অন্ন তুলে দিতে পারবো। আর কি যেন বললে তুমি? ও হ্যাঁ, পতিতা পতিতা পতিতা। কেউ পতিতা হয়ে জন্মগ্রহণ করে না। আমাদের মতো পতিতাদেরও একটা নাম থাকে। সমাজ হয়তো ভুলে যায় আমাদের নামগুলো। কেউ ডাকে আমাদের সকিনা, কেউ ডাকে মর্জিনা, আবার কেউ ডাকে জানু, ডার্লিং, এসব নামে ডাকে। আর কেউ ডাকে পতিতা পতিতা বলে। জানো, আমরা কিন্তু আমাদের কাস্টমারদের খুব ভালো সার্ভিস দিই, কারণ তা না হলে হয়তো সে পরের দিন আসবে না। আর সে না আসলে চলবে না আমাদের সংসার। যে পতিতা